আসসালামু আলাইকুম। এইচএসসি 24 এবং 25 ব্যাচ তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষার সময় গণনা এখন শুরু হয়ে গেছে এবং এই টাইমটাতে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সম্পর্কে ভালোভাবে ধারণা রাখা। বুঝছো? তো আমি তোমাদেরকে তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং DU7 কলেজ যত জায়গায় প্রশ্ন আসছে যা আসছে প্রত্যেকটা প্রশ্নের যে টাইপ আছে এই টাইপগুলোকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করাই দিব ইনশাল্লাহ। এই টাইপগুলো থেকে এই বছরও যদি প্রশ্ন আসে অথবা তুমি যদি 25 ব্যাচ হইয়া সামনে সেকেন্ড টাইম পরীক্ষা দাও এই টাইপগুলিতে তোমার জীবনেও সমস্যা হবে না, একদম সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমরা মূলত তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা ইনশাল্লাহ দেখবো। ওকে, চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা এটা আসছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 24-25 মানে গত বছরের প্রশ্ন। যেই টপিক থেকে প্রশ্ন আসছে খেয়াল করো, 27 গ্রাম অ্যালুমিনিয়াম তড়িৎ কোষের ক্যাথোডে জমা করতে কি পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন। এবং আমি যতগুলো প্রশ্ন দেখলাম ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে এই টাইপটা থেকে আসছে, অর্থাৎ কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন এই টাইপ থেকে হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। বুঝাতে পারছি? এখন এই প্রশ্নটা প্রথমত তুমি সূত্র দিয়ে সলভ করতে পারবা, আবার তুমি চাইলে সূত্র ছাড়া একদম এক দেখাতে তুমি অ্যান্সার করতে পারবা। আমি আগে সূত্রটা দেখাচ্ছি, এরপর তুমি কিভাবে এক দেখায় অ্যান্সার করতে পারবা সেটা আমি তোমাদেরকে দেখাবো। সব দিক থেকে তুমি ক্লিয়ার থাকবা। প্রথমে আসো, তোমার তড়িৎ কোষের ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন। তো প্রয়োজনীয় বিদ্যুৎ বা চার্জ সেটাকে আমরা বলবো কি কিউ। সূত্র হচ্ছে কিউ ইকুয়াল এন ই এফ। এফ মানে কি ফ্যারাডে, এফ মানে কি ফ্যারাডে। বুঝাতে পারছি? আচ্ছা, এখানে এফ মানে কি 1 ফ্যারাডে, কিন্তু মাথায় রাখবে এখানে এফ মানে কত 1 ফ্যারাডে। ঠিক আছে? আচ্ছা, এন মানে কি যোজনী। দেখো এখানে আমরা মনে রাখবো এন মানে হচ্ছে যোজনী না, মূল সংখ্যা। এন মানে হচ্ছে কি মূল সংখ্যা। ওকে, আচ্ছা, ই মানে হচ্ছে কি তার তুল্য সংখ্যা। ই মানে হচ্ছে তুল্য সংখ্যা। আর এফ মানে হচ্ছে কি ফ্যারাডে। আর ফ্যারাডে মানে কত জানি আমরা 96,500 কুলম। ক্লিয়ার? ওকে, সো আমরা একদম সুন্দর করে সলভ করি এটাকে। দেখো খেয়াল করে এন 27 গ্রাম অ্যালুমিনিয়াম। 27 গ্রাম অ্যালুমিনিয়াম মানে কত 1 মোল অ্যালুমিনিয়াম, কারণ আমরা জানি অ্যালুমিনিয়ামের ভর কত 27 গ্রাম। আমরা দিব কত 1। তুল্য সংখ্যা ই। তুল্য সংখ্যা বলতে অ্যালুমিনিয়ামের সাধারণত যোজনী কত 3, এটাই মূলত আমরা তুল্য সংখ্যা হিসেবে এখানে ধরতে পারি। বোঝাতে পারছি? অর্থাৎ অ্যালুমিনিয়াম যে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করলে সে কি করে, অ্যালুমিনিয়াম মূলত কোনো বিক্রিয়া অংশগ্রহণ করলে সে 3টা ইলেকট্রন ত্যাগ করে। সে কি হয় মূলত 3টা ইলেকট্রন সে ত্যাগ করবে, 3 মোল ইলেকট্রন ত্যাগ করে সে মূলত অ্যালুমিনিয়াম 3+ ঘটে। অর্থাৎ এইখানে কেউ কোনো একটা পরমাণু কয়টা ইলেকট্রন ত্যাগ করে অথবা কয়টা ইলেকট্রন গ্রহণ করে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ওকে, তাহলে এখানে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কত 3। ওকে, সো আমরা দিলাম হচ্ছে 3 ইনটু ফ্যারাডে। ওকে, তাহলে আমাদের কত আসছে 3 ফ্যারাডে। ওকে, আমি তোমাকে এটা একদম ফর্মালি বুঝাইছি, তোমাকে চাইলে আমি এটাকে ইনফর্মালি বুঝাইতে পারি। ইনফর্মালি বলতে কি, প্রথমত তুমি হচ্ছে কেমনে মনে রাখবা, দেখো সুন্দর করে মনে রাখবা। দেখো কোন একটা মৌলের 1 মোল সঞ্চিত করতে তার যোজনীর সমান ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। তাহলে কি লাগবে, জাস্ট মনে রাখবা যে 1 মোল সমান যোজনীর সমান ফ্যারাডে, যোজনীর সমান ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। তাহলে ধরো আমি যদি চিন্তা করি যে 1 মোল সঞ্চিত করব, 1 মোল সঞ্চিত করব, কার সঞ্চিত করব, যেমন আমি 1 মোল সোডিয়াম সঞ্চিত করব, আমি 1 মোল সিলভার সঞ্চিত করব, আমি 1 মোল ম্যাগনেসিয়াম সঞ্চিত করব, আমি হচ্ছে সাপোজ চিন্তা করি আমি 1 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত করব, আমি হচ্ছে 1 মোল কপার সঞ্চিত করব, 1 মোল জিঙ্ক সঞ্চিত করব। আমি যাকে সঞ্চিত করি, সোডিয়ামের যোজনী কত 1, তার মানে 1 মোল সোডিয়াম সঞ্চিত করতে 1 ফ্যারাডে, সিলভার সঞ্চিত করতে 1 ফ্যারাডে, ম্যাগনেসিয়াম সঞ্চিত করতে 2 ফ্যারাডে, অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে 3 ফ্যারাডে। এখন যদি কপারের কথা চিন্তা করি 2 ফ্যারাডে, জিঙ্কের কথা চিন্তা করলে 2 ফ্যারাডে, অর্থাৎ যোজনী সমান ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়। জাস্ট এই সিম্পল জিনিসটা মনে রাখবা, দেখা মাত্র অ্যান্সার করতে পারবা। এখন আসো আমি আরো ক্লিয়ার করাই ভাই, কোশ্চেন শুধু এটা দিয়ে হবে না। তোমাকে যদি বলা হইতো যে 9 গ্রাম অ্যালুমিনিয়াম তড়িৎ কোষের ক্যাথোডে জমা করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন আছে, তাহলে তুমি ঐকিক নিয়মও চাইলে করতে পারতা, বা এখানে সূত্রতেও বসায় করতে পারতা। একদম সিম্পল, মোল সংখ্যা বসাবা, তুল্য সংখ্যা বসাবা, তুল্য সংখ্যা মানে যোজনীর সমানই হয়, এরপর তুমি সলভ করে ফেলবা। বুঝাইতে পারছি? অ্যাডমিশনে এইটুকু জানলেই হয়। আচ্ছা, এরপরে তুল্য সংখ্যা তোমাদেরকে আমি আরেকটা ভিডিওতে দেখাই দিব না যে তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয়, সেই জিনিসগুলো তোমরা ইনশাআল্লাহ পারবা। ওইটা আবার পরিমাণগত রসায়নের পার্ট। এখন আসো পরের কোশ্চেনে, খুবই ইম্পর্টেন্ট টপিক, তার মানে আমরা একটা টাইপ ক্লিয়ার। এখন আসো একটা বিক্রিয়া দেওয়া আছে, তো এই বিক্রিয়ায় কোষ বিক্রিয়াটির জন্য কোষটির ইএমএফ কত, ইলেকট্রোমোটিভ ফোর্স কত, ইএমএফ কত। তো এটাকে আমরা শর্টকাটে বের করতে পারি, আবার হচ্ছে আমরা এটাকে
একদম ডিটেইলসও বের করতে পারি। ডিটেইলসে বের করাটা একটু প্যারা, শর্টকাটটা তুমি দেখবা আর অ্যান্সার করবা, জাস্ট দেখবা আর অ্যান্সার করবা। খেয়াল করো এখানে কি বলছে, ইনট কপার 2+ থেকে কপার হয়েছে +0.34, ইনট ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম হয়েছে -2.36 ভোল্ট। তার মানে আমরা যে সূত্রটা মনে রাখবো, আমাদের মেইন সূত্র হচ্ছে কি ইএমএফ। দেখো খেয়াল করো, ইএমএফ ইকুয়াল ইনট অ্যানোডের অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোডের রিডাকশন, অর্থাৎ অ্যানোডের অক্সিডেশন এবং কি ক্যাথোডের রিডাকশন, অ্যানোডের জারণ এবং কি ক্যাথোডের বিজারণ, অর্থাৎ বুঝছো? তাহলে তুমি চিন্তা করো এইখানটাতে কে অ্যানোড কে ক্যাথোড, কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে। আমরা মনে রাখবো সক্রিয়তা সিরিজের যে নিচে থাকে সে ক্যাথোড, যে উপরে থাকে সে কি অ্যানোড হয়। তাহলে দেখো এখানে কি হবে, কপারের থেকে হচ্ছে কি ম্যাগনেসিয়াম উপরে, তার মানে কি ম্যাগনেসিয়াম এখানে অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের অ্যানোড এখানে কি হয়েছে, জারণ বিভব না বিজারণ বিভব দেওয়া আছে। তুমি খেয়াল করো ম্যাগনেসিয়াম 2+ থেকে ম্যাগনেসিয়াম হয়েছে, জারণ মান আগে ছিল +2 এখন হয়েছে 0, অর্থাৎ জারণ মানে হ্রাস পাইছে, তার মানে এটা কি বিজারণ ঘটছে। তাহলে আমরা যখন এটাকে জারণ বিভব লিখবো জাস্ট এখানে চিহ্নের উল্টা হবে, কি হবে জাস্ট চিহ্নের উল্টা। তাহলে এখানে -2.36 ছিল, এটাকে আমরা জাস্ট 2.36 লিখবো। ওকে প্লাস, পরেরটা আসো, কপার 2+ থেকে কপার হয়েছে, কি হয়েছে ভাই কপার 2+ থেকে এখানে আমার কপার হয়েছে, অর্থাৎ এখানে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে, তার মানে কি ক্যাথোডের রিডাকশন দেখানো হয়েছে, অর্থাৎ যা দেওয়া আছে তাই ঠিক আছে আমাদের। কারণ এখানে দেখো 2+ ছিল 0 হয়েছে, অর্থাৎ কি কমছে, রিডাকশন হয়েছে, রিডাকশনে বিভব কত +0.34, আমাদের এখানে সেটাই চাইছে, তারপর আমরা এখানে 0.34 বসাবো। তো বসানোর পরে আমরা যদি হিসাব করি তাহলে কত আসছে, +2.70 ভোল্ট। তো এইটা হচ্ছে একদম ফর্মালি তুমি করবা +2.70 ভোল্ট, এটা একদম ফর্মালি করলা, বাট একদম ইনফর্মালি তুমি একটা জিনিসে মনে রাখবা ভাই, দেখো ইএমএফ মানে হচ্ছে কি, সুন্দর করে মনে রাখবা, ইএমএফ মানে হচ্ছে তোমাকে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেই ভ্যালুগুলোর বড় মান মাইনাস হচ্ছে কি ছোট মান, কিচ্ছু দেখা লাগবে না, জাস্ট কোনো বিক্রিয়া টিক্রিয়া নাথিং, কিচ্ছু দেখা লাগবে না, তুমি জাস্ট এই জিনিস মনে রাখবে, এটা একদম জাতীয় একটা ট্রিক্স, বড় মান মাইনাস ছোট মান। সো দেখো এখানে বড় মান কত, বড় মান কত দেখো +0.34 মাইনাস ছোট মান, এটা কিন্তু বড় মান ছোট মানের ক্ষেত্রে তোমাকে চিহ্নটাও এখানে ধরতে হবে, +0.34 আর এদিকে কি -2.36, তাহলে বড় মান কত খেয়াল করো, বড় মান হচ্ছে 0.34 - 2.36, তো ক্যালকুলেশন করো 0.34 + 2.36 ইকুয়াল কত হচ্ছে 2.70 ভোল্ট। খেলা শেষ, একদম ডান। যাই দেখো ভাই একদম এভাবে অ্যান্সার করে ফেলবা, বোঝাতে পারছি? এখন আসো কিছু জিনিস আমি তোমাদের একটু বলাই দিই, সেটা হচ্ছে মনে রাখবা তড়িৎ কোষ স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত এগুলো হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, যখন ইএমএফ এর ভ্যালুটা 0 থেকে বড় হবে, মনে রাখবা যখন হচ্ছে ইএমএফ 0 থেকে বড় তখন মনে রাখবা কোষ বিক্রিয়া কি হবে, স্বতঃস্ফূর্ত হবে, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। এবং অনেক ক্ষেত্রে আমাদের কোশ্চেন আসে যে নিচের পাত্রটির ক্ষয় হবে কি হবে না, তখন অ্যান্সার করবা এই ক্ষেত্রে হচ্ছে কি পাত্রের ক্ষয় ঘটবে, কি করবে পাত্রের ক্ষয় ঘটবে। ক্লিয়ার? আচ্ছা ইএমএফ যখন 0 হবে তখন সেটাকে আমরা কি বলবো, মৃত কোষ বলতে পারি, আমরা মৃত কোষ বা হচ্ছে কি নিষ্ক্রিয় কোষ বলতে পারি। ক্লিয়ার? যখন ইএমএফটা মনে রাখবো, যখন ইএমএফটা 0 থেকে ছোট হবে মাইনাস হবে আর কি, তখন আমরা মনে রাখবো কোষ বিক্রিয়া হচ্ছে কি তখন অস্বতঃস্ফূর্ত হবে, অস্বতঃস্ফূর্ত হবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ইএমএফ, এইটুকু জানলে আমাদের ইএমএফ সংক্রান্ত যা আসুক তুমি জাস্ট দেখবে অ্যান্সার করবা। সামনে কোশ্চেন গুলোতে চলো, পরে আসো। এটা কোথায় আসছে, DU7 কলেজ 22 সেশন আসছে। নিচের তড়িৎদ্বার বিক্রিয়াটি কোনটি জারণ বিক্রিয়া, জারণ মানে কি ভাই ইলেকট্রন ছাড়ন, আমরা জানি না জারণ মানে কি ইলেকট্রন ছাড়ন হবে। সো কোথায় ইলেকট্রন ছাড়ছে, এখানে কপার 2+ ছিল, দুইটা ইলেকট্রন সে গ্রহণ করে সে কি হয়েছে কপার হয়েছে, তার মানে কি এটা বিজারণ বিক্রিয়া। এখানে ছিল হাইড্রোজেনের কত +1, হাইড্রোজেন এখানে কি হয়েছে 0 হয়েছে, কি হয়েছে ভাই 0, তার মানে কি এইখানেও ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এটা একটা বিজারণ বিক্রিয়া। পরে আসো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, খেয়াল করো এইখানে জিঙ্কের জারণ মান কত মুক্ত অবস্থায় 0 আর এখানে কত হচ্ছে +2, অর্থাৎ এই বিক্রিয়াতে মূলত কি ঘটছে দেখো, এইখানে ছিল জিঙ্ক সে কি করছে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে দিয়েছে, ত্যাগ করে দিয়ে সে জিঙ্ক 2+ হয়েছে, এইটাই হচ্ছে এই কোষ বিক্রিয়া। আবার এইখানটাতে আসো, এখানে কি করছে জিঙ্ক 2+ ছিল, খেয়াল করো জিঙ্ক এইখানে ছিল হচ্ছে 2+, সে কি করছে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে, গ্রহণ করে সে এখানে জিঙ্ক হয়ে গেছে, তার মানে এটা একটা বিজারণ বিক্রিয়া। সো আমরা বলতে পারি দিস ইজ দ্য আনসার। তাহলে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়াগুলো বুঝছো, তাহলে তোমরা বুঝবে ইনশাআল্লাহ।
তো এটা দেখো খুবই সিম্পল কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন, এটা আসছে ডিউ 7 কলেজে 21-22 সেশনে। কি বলছে? 1 মোল MnO4 কে সম্পূর্ণরূপে MnO2 তে বিজারিত করতে যে চার্জের প্রয়োজন। খেয়াল করো, খুবই সিম্পল কোয়েশ্চেন, কিচ্ছু নেই এখানে, দেখে মনে হইতে পারে অনেক কিছু। আচ্ছা, তোমাকে যা জানতে হবে এখান থেকে এখানে কয়টা ইলেকট্রনের পরিবর্তন হয়েছে। মুদ্রা কথা হচ্ছে কি তুল্য সংখ্যা কত, এইটা আমার জানা লাগবে। কি জানা লাগবে? তুল্য সংখ্যা জানা লাগবে। আচ্ছা, তো খেয়াল করো, MnO4 MnO4 এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ মানটা আমাদের বের করতে হবে। আমরা যদি ম্যাঙ্গানিজের জারণ মানটা বের করতে যাই, ম্যাঙ্গানিজকে আমরা x ধরবো, প্লাস অক্সিজেনে কত জানি -2 জারণ মান, তাই না? ইনটু দিব কত 4, আর ওই পাশে কি এখানে মাইনাসের জন্য ওই পাশে গিয়ে কি হবে? -1 হবে। তোমরা কি বুঝছো এটা? ওই পাশে কি হবে আমাদের? -1 হবে। তাহলে খেয়াল করো এখানে কত আসতেছে, x -8 ইকুয়াল -1, ওভারঅল আসতেছে x ইকুয়াল কত আমাদের ওই পাশে গেলে +8 হবে, তার মানে কত? +7। ওকে, এখন এইখানটাতে যখন নিয়ে আসলো MnO2 আসলো, তখন ম্যাঙ্গানিজের জারণ মান কত? চলো দেখি। ম্যাঙ্গানিজকে আমরা x ধরলাম, প্লাস অক্সিজেনের জন্য -2 ইন্টু 2 ইকুয়াল কত? 0, যেহেতু চার্জ নাই। তাহলে কি আসবে? x - 4 ইকুয়াল 0, বা x ইকুয়াল কত? +4। সো একটু খেয়াল করো, এই পাশে ছিল জারণ মান +7, এই পাশে কত হয়েছে? +4 হয়েছে। তার মানে ম্যাঙ্গানিজ এই আয়নটা এখানে কয়টা ইলেকট্রন পরিবর্তন হয়েছে? 3টা। অর্থাৎ সেইখানে কি হয়েছে? 3টে ইলেকট্রন সে গ্রহণ করছে, এই জন্য জারণ মান কমে গেছে। তাহলে আমরা বলতে পারি এখানে এর তুল্য সংখ্যা কত? 3। তাহলে তুল্য সংখ্যা কত? 3। ওকে, তাহলে আমরা যদি সূত্রতে বসাই Q ইকুয়াল NeF, তো দেখো কত মোল বলছে? 1 মোল বলছে, বসাইলাম 1 ইনটু এখানে কত? 3 ফ্যারাডে, অর্থাৎ কত ফ্যারাডে? 3 ফ্যারাডে আসছে। কত সিম্পল জিনিসটা না? একদম সিম্পল। তুমি জাস্ট ফর্মুলা জানবা অথবা মেথডটা যদি বুঝতে পারো, সবকিছু ডান। তাহলে কত আসছে আমার এখানে? 3 ফ্যারাডে। এগুলা কোশ্চেন আসলে অ্যানসার করবা, জাস্ট অ্যানসার করবা, কোনো বিষয়ই না, কোনো বিষয়ই না। ইনশাআল্লাহ প্রত্যেকটা এপিসোড দেখো, এটা তড়িৎ রসায়ন মাত্র, পরিমাণ দেখাবো, অর্গানিক দেখাবো, ইচ এন্ড এভরিথিং দেখাবো। বুঝাইতে পারছি তোমাদেরকে? ফ্রি ক্লাসে, মানে ফ্রি বলতে কি, আমি জাস্ট এই ছোট্ট ভিডিওগুলোতে তোমাদেরকে জাস্ট আমি কোশ্চেন ব্যাংকটা অন্তত তোমাদেরকে আমি ডেডিকেটেডলি দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর যারা একদম সুন্দর করে রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখে প্রিপারেশন নিতে চাও, তোমরা বাংলাদেশের সবথেকে বেশি শিক্ষার্থী সায়েন্সের যেই ব্যাচটাতে যুক্ত আছে 199 টাকায় 1600-র উপরে স্টুডেন্ট যুক্ত আছে আমাদের সাথে, ওই ব্যাচটাতে তোমরা এনরোল করে নিতে পারো। ওইখানে তুমি সব কিছুর ক্লাস পাবা। রিভিশন ক্লাস চলতেছে এখন, এক্সাম চলতেছে ডেইলি, পেপার ফাইনাল চলবে এখন। তারপর ধরো যে রিভিশন ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার এত সুন্দর করে পড়ানো হচ্ছে, বাংলাদেশের কোথাও ডিসিও এর জন্য এই লেভেলের ডেডিকেটেড ব্যাচ নাই। সো এটাতে তুমি এনরোল করতে পারো, ওয়েবসাইটে গেলেই হবে বা কমেন্টটা চেক করলেও তুমি পাবা ইনশাআল্লাহ। মাত্র 199 টাকায়। ওটা তোমার আব্বা আম্মার কাছে খাত খরচ হিসেবে নিয়ে তুমি এখানে একটু ইনভেস্ট করে এখান থেকে তুমি ফুল এফোর্টটা নিতে পারবে ইনশাআল্লাহ। এবং এই ব্যাচে আসলে তোমার কখনো মনেই হবে না যে এটা একটা 199 টাকার ব্যাচ। তোমার কাছে মনে হবে এই ব্যাচের মানে ফি হয়তো বা 1000 থেকে 1500 টাকার মধ্যে, ওই লেভেলের ফি আছে এখানে, এত পরিমাণে আমাদের সার্ভিস দেওয়া হচ্ছে। ওকে, খেয়াল করো এখানে কি দেওয়া আছে। তো এখন আমরা এখানে এই কোশ্চেন আমরা কোনোভাবেই কি ফর্মাল মেথডও করবো না, আমরা আমাদের মতো শর্টকাট মারবো ভাই, এগুলো কিচ্ছু না। একটা কিছু দেওয়া আছে, বুঝছো? আমি বললাম না, একটা কিছু দেওয়া আছে, উক্ত ইলেকট্রোডে সমন্বয়ে গঠিত কোষের প্রমাণ বিজারণ বিভব কত। সো জাস্ট আমরা জানি কি ইএমএফ, এখান থেকে আমরা কি করব, বড় মান কত আছে, এই যে দেখো বড় মান এটা দেওয়া আছে 0.34, বড় মান মাইনাস ছোট মান কত, -0.76, তাহলে যোগ করো প্লাস 1.10, একদম চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, দেখছো কত সহজ না? একদম সহজ, এগুলো আমরা ইজিলি পারবো। দেখো পরে আসো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণ হতে 1 মোল ম্যাগনেসিয়াম সঞ্চিত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়। কি বলছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে 1 মোল ম্যাগনেসিয়াম সঞ্চিত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে। খেয়াল করো, ম্যাগনেসিয়াম আমাদের কাকে সঞ্চিত করতে হবে, ম্যাগনেসিয়ামকে সঞ্চিত করতে হবে। আমি যেটা বুঝাইছিলাম যে ম্যাগনেসিয়াম, দেখো আমরা কি করব, কিউ নির্ণয় করব, কিউ কি নির্ণয় করব, কিউ। সো কিউ মানে হচ্ছে কি, ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, তাহলে কত মোল সঞ্চিত করব, তার সমান মোল সঞ্চিত করব, মানে 1 মোল সঞ্চিত করব, তাহলে 2 ফ্যারাডে। কত ফ্যারাডে, 2 ফ্যারাডে। অথবা তুমি চাইলে ফর্মালিও নির্ণয় করতে পারো। দেখো কিউ ইকুয়াল NeF, n কত, এখানে 1 মোল দেওয়া আছে, তুল্য সংখ্যা কত 2 ফ্যারাডে, শেষ 2 ফ্যারাডে। যেইভাবে ইচ্ছা ভাই নির্ণয় করবে, কোনো বাধা নাই, জাস্ট এগুলো পারলেই হয়েছে তোমার, বুঝছো? এগুলো জাস্ট পারলেই হয়েছে, এর থেকে কঠিন কিছু দেওয়ার মতো না। লাস্ট কোয়েশ্চেন 17-18 সেশন আসছে ঢাকা 7 কলেজে। দেখো কি বলছে, 0.1 মোল জিঙ্ক 2+ আয়নকে জিঙ্কে পরিণত করতে কত ফ্যারাডে
বিদ্যুৎ প্রয়োজন হবে। তাহলে কি বলছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্কে পরিণত হবে। খেয়াল করো, আমরা যদি সাধারণত 1 মোল জিঙ্ক 2+ কে কোথায় পরিণত করব, জিঙ্কে পরিণত করতে চাই, এখানে ছিল +2, এখানে হবে কি 0, যার মান এখানে +2 এখানে 0, তার মানে কি আমি 2টা ইলেকট্রন এখানে কি করলাম, গ্রহণ করলাম। তাহলে এখানে তুল্য সংখ্যা কত আসলো, তুল্য সংখ্যা আসছে আমার কত, 2, তাই না? ওকে, আমরা নির্ণয় করি Q = NEF, সূত্রের মধ্যে ই বসাও, কত মোল বলছে, 0.1 মোল। এইখানে আবার কেউ ভুল টুল করো না, যাই হোক ভুল করার মতো অবস্থার অপশন দেওয়া নাই, তবে অনেকে এটা ভুল করতে পারতা। মোল সংখ্যাটা একটু ভালো করে দেখবা, 0.1 মোল, কত বসাবো, 0.1 মোল ইনটু তুল্য সংখ্যা কত, 2 ফ্যারাডে, তাহলে কত, 0.2 ফ্যারাডে, কত আসছে, 0.2 ফ্যারাডে, একদম ডান। তোমরা আরেকটা জিনিস, আর দুইটা জিনিস একটু ভালো করে দেখবা। একটা হচ্ছে তোমার পরিবাহিতার যে চার্ট, আমি একটু বলে দিই, তোমরা একটু ভালো করে পরিবাহিতার চার্টটা দেখবা, বা টেবিল যেটা আছে সেটা দেখবা, এটা দেখবা। আর হচ্ছে সঞ্চিত পদার্থের পরিমাণ, সঞ্চিত পদার্থের পরিমাণ W, এই জিনিসটা W = MIT/NF, এই জিনিসটা, এই দুইটা জিনিসটা ভালো করে দেই, ইনশাআল্লাহ এর মধ্য থেকে কমন আসবে। তোমরা লাস্ট এক্সাম, তোমাদের যারা এক্সাম দিবে ঢাকা সেন্ট্রালে, মনে রাখো আমি এখানে দাঁড়ায় বলতেছি, যারা ঢাকা সেন্ট্রালে এক্সাম দিবে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার মতো, এমন কোন স্টুডেন্ট তুমি হয়তো বা দেখবা না যে ওই স্টুডেন্টটা ঢাকা সেন্ট্রালের আগে কোনো জায়গায় চান্স পাইছে। প্রথমত কোন জায়গায় চান্স পেলে এখানে পরীক্ষা দিতে চায় না বা দিবেও না, সিম্পল। দ্বিতীয়ত হচ্ছে জিএসটি এর এত পরে এখানে এক্সাম হচ্ছে, এতদিন পর্যন্ত কোন স্টুডেন্টের এতটুকু এনার্জি নাই যে সে ইচ্ছা করে এখানে পরীক্ষা দিবে বা এতটুকু প্রিপারেশন নিবে। সো ধরে রাখবা 99.99% স্টুডেন্ট এরা হচ্ছে তোমার এখানে ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দিচ্ছে, যে কোথাও চান্স পায় না। সো তুমি যে জায়গায় আসছো, বাকি প্রত্যেকটা স্টুডেন্ট সেম জায়গাতে আছে, সেম মেন্টাল ট্রমাতে আছে। একটু 19-20 হইতে পারে, কারো সাপোর্টটা আসে, কারো সাপোর্টটা আসে না, কোনো সমস্যা নাই, কোনো অভিযোগ নাই। তুমি জাস্ট তোমার জন্য পড়বা, তোমার একটা পরিচয় লাগবে, তোমার একটা সুযোগ লাগবে, বা তোমার একটা জায়গা লাগবে, এই জায়গাটার জন্য তুমি পড়বা। এখন কেউ তোমাকে এত প্রেসার দিবে না, কেউ তোমাকে এত মোটিভেট করবে না, কিচ্ছু করবে না, তোমার নিজ উদ্যোগে এখন ভাই পড়া লাগবে। কারণ যেই পড়বে সেই ভালো করবে। আজকে লিখে রাখবা যে ঢাকা সেন্ট্রালে যে স্টুডেন্ট ফার্স্ট হবে সে এর আগে কোথাও চান্স পায় না, যে সেকেন্ড হবে সে কোথাও চান্স পায় না। তুমি দেখো এই স্টুডেন্ট গুলো হবে, এবং সে তোমার মতো স্টুডেন্ট কোনো জায়গায় পরীক্ষা দিয়ে চান্স পায় না, সেই স্টুডেন্টটা এখানে চান্স পাবে। ওয়াই নট ইউ? তাহলে তুমি কেন পারবা না ভাই? ফার্স্ট না হোক, অন্তত টপ 10-এ ঢুকো, টপ 50-তে ঢুকো। ভর্তি হও বা না হো সেটা পরের বিষয়, মানুষ অনেক কথা বলতেছে, ভর্তি হও বা না হো, বাট একটা পরিচয় নিয়ে যাও যে চান্স একটা পাইছিলাম, এবং চান্সের মতো পাইছিলাম, অমুক ভার্সিটিতে প্রথম হয়েছিলাম, অমুক ভার্সিটিতে দ্বিতীয় হয়েছিলাম। এটা একটা গর্বের পরিচয়, এটা গর্বের পরিচয়। এবং ধৈর্য ধরে যে তুমি এই পর্যন্ত আসো, এটা আরো গর্বের পরিচয়। হয়তোবা তোমাকে 100 জনের মধ্যে 90 জন মানুষ স্বীকৃতি দিবে না যে তুই ভালো, বা তুই তোর জন্য এটা, মানে তুমি একটা কিছু অ্যাচিভ করছো, বাট 10 জন মানুষ হলো মন থেকে তোমাকে স্বীকৃতি দিবে। তার মধ্যে আমি একটা মানুষ। আমি সবসময় যারা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত টিকে থাকে, আমি তাদেরকে মন থেকে একদম অ্যাকসেপ্ট করি, এবং মন থেকে আমি তাদের জন্য অনেক দোয়া করি, যে না, আমি জানি, আমি মন থেকে বিশ্বাস করি যে একটা মানুষকে আল্লাহ তাআলা শুধুমাত্র যে খাতা কলমের পরীক্ষা রাখে না, একটা মানুষকে আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষাটাও দেয়, এবং এইটা যারা রাখতে পারে তাদেরকে আমি মন থেকে অনেক পছন্দ করি। ইনশাআল্লাহ তুমিও পারবা, শুধু একটু জাস্ট ধৈর্য ধরে লাগাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমি পরিমাণগত রসায়নটা দেখাবো। আসসালামু আলাইকুম।